বন্ধুরা, আমার ফেভারিট ইনভেস্টর মিস্টার বিজয় কেডিয়া স্যার রিসেন্টলি একটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে স্টকে এন্ট্রি নিয়েছেন। তিনি সেখানে 1%-এর বেশি স্টেক অন করেছেন। তো সেই কোম্পানিটা নিয়ে আজকে বেশ কিছু অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে তিনি যে কোম্পানিটায় এন্ট্রি নিয়েছেন সেই কোম্পানিটায় কী কী পজিটিভ সাইন আছে, ফান্ডামেন্টালি কী কী ওখানে ইমপ্রুভমেন্ট হতে চলেছে, সেগুলো আমরা আইডিয়া করার চেষ্টা করব। কিন্তু তার আগে কয়েকটা পয়েন্ট বলে দিই। এখানে যে কোম্পানিটি নিয়ে ডিসকাস করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, এবং এই যে কোম্পানিটায় একটা বিগ ইনভেস্টর এন্ট্রি নিয়েছেন এর মানেই এই নয় যে এই কোম্পানিটা আমরা চেক না করে, কোম্পানিটা অ্যানালাইসিস না করে, ভ্যালুয়েশন না বুঝে ইনভেস্ট করে দেবো। যখনই যে কোনো কোম্পানিতে আমরা এন্ট্রি নেব, কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করব এবং কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট চেক করে তারপর যদি ওখানে কনফিডেন্স পাই তারপরে যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি নেব। এবং এন্ট্রি নেওয়ার সময় আমরা মাথায় রাখবো যে একটা পার্টিকুলার কোম্পানিতে যাতে আমাদের হিউজ অ্যালোকেশন না আমরা ইনভেস্ট করে দিই, যাতে করে একটা বা দুটো কোম্পানি যদি ভুলও সিলেকশন হয়ে যায় সেই জন্য যাতে ওভারঅল পোর্টফোলিওতে কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট না আসে। এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন। এবং তিনি যেই কোম্পানিটা এন্ট্রি নিয়েছেন সেটা ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে বিলং করে, এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট ফিউচারে কেন গ্রো করবে এটা আমরা সবাই জানি, কারণ ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি। এখানে যত রোড হবে, যত ব্রিজ হবে, যত ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজগুলো হবে সেগুলো আস্তে আস্তে কিন্তু এখান থেকে গ্রোয়িং স্টার্ট করেছে। এবং যদি আমরা এবছরের বাজেট দেখি তাহলে 2023-এর বাজেটে আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর সবথেকে বেশি অ্যালোকেশন রেখেছে। সুতরাং নিয়ার ফিউচারে কিন্তু এখান থেকে এই অ্যালোকেশন বাড়তেই থাকবে, যে কারণে ইনফ্রা সেগমেন্ট এখান থেকে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল আছে। এই পজিটিভ সাইনটা দেখেই হয়তো তিনি এই কোম্পানিটা এন্ট্রি নিয়েছেন। এবং যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব, কোম্পানির বিজনেস মডেলে কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে, কোম্পানির অর্ডার বুক এবং কোম্পানির বেশ কিছু পজিটিভ সাইন আমি আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব, যাতে পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারা নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিটা এখন কিরকম ভ্যালুয়েশনে আছে অথবা কোম্পানিটার মধ্যে কি কি পজিটিভ সাইন আছে। তো কোম্পানির বিজনেস মডেল ডিটেল অ্যানালাইসিস করার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো চলুন কোম্পানির বিজনেস মডেলটা আমরা সর্বপ্রথমে বোঝার চেষ্টা করি, তারপর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝার চেষ্টা করব। তো আসুন এবার আমরা কোম্পানির বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করব, যেখানে কোম্পানির কাছে আন্ডারটেকেন কী কী প্রজেক্ট আছে এবং আন্ডার কনস্ট্রাকশন কী কী প্রজেক্ট আছে, কোম্পানির অর্ডার বুক কতটা ইনক্রিজ হতে চলেছে, এছাড়া কোম্পানির কাছে আর কী কী পজিটিভ সাইন আছে, কোম্পানি গ্লোবাল মার্কেটে কতটা ফুটপ্রিন্ট রেখেছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করব। তারপরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা ডিটেল অ্যানালাইসিস করব। তো আসুন সর্বপ্রথম যদি কোম্পানির রেভিনিউয়ের কথা বলতে হয়, মানে কোম্পানির বিজনেস কিভাবে কোম্পানির রেভিনিউ জেনারেট করে সেটা আগে বুঝে নিই। যেখানে কোম্পানি বিভিন্ন প্রকার ড্যামস তৈরি করে থাকে, বিভিন্ন প্রকার ব্রিজ তৈরি করে থাকে, এছাড়া কোম্পানির ট্যানেল, রোড, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে থাকে, হেভি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে থাকে, যেরকম আরবান ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে চলে আসে। এছাড়া কোম্পানি ওয়াটার সাপ্লাই রিলেটেড কাজগুলো কিন্তু করে থাকে। কোম্পানি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যত কাজ আছে সব ধরনের কাজ কোম্পানি করে থাকে, এবং এই সেক্টর নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে কিন্তু গ্রো করবে। কারণ যে কোনো কান্ট্রি আমরা দেখেছি যখন $2000 পার ক্যাপিটাল থেকে সেটা $10,000 অথবা $5,000 পার ক্যাপিটাল টাইম পিরিয়ডটার মধ্যে থাকে, সেই টাইম পিরিয়ডে কিন্তু যে কোনো কান্ট্রিতে সব থেকে বেশি কাজ হয় ইনফ্রাস্ট্রাকচারে, যেটা ইন্ডিয়াতেও আমরা নিয়ার ফিউচারে দেখতে পারবো, কারণ ইন্ডিয়াতে এখন $2000 পার ক্যাপিটাল ইনকাম পর্যায়ে আমরা রয়েছি। যেখানে যদি আমরা এবছরের বাজেটে দেখি ইনফ্রায় কিন্তু সব থেকে বেশি অ্যালোকেশন করা হয়েছে, যে কারণে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সেগমেন্ট কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। তো কোম্পানি যদি আমরা এখানে যেই প্রজেক্টগুলো এখানে কোম্পানির কাছে আন্ডারটেকেন রয়েছে, এছাড়া যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিছু পয়েন্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেখানে কোম্পানি আন্ডারটেকেন যে প্রজেক্ট রয়েছে, যেখানে কোম্পানির কাছে 4টের উপরে 4 থেকে 5খানা আন্ডারটেকেন প্রজেক্ট রয়েছে। যেখানে কামেং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা আন্ডারটেকেন রয়েছে, এছাড়া SRSP ট্যানেল এটাও কোম্পানি কিন্তু আন্ডারটেকেন রয়েছে, তাছাড়া রায়চুর সোনাপুর ট্রান্সমিশন প্রজেক্ট এটাও আন্ডারটেকেন রয়েছে, এবং রামপুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই সবকটা প্রজেক্ট কিন্তু কোম্পানির কাছে আন্ডারটেকেন রয়েছে। এছাড়া যদি আমরা আন্ডার এক্সিকিউশনে দেখি তাহলে আন্ডার এক্সিকিউশনের মধ্যে কি কি আছে, এখানে সুবানসিরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এর মধ্যে চলে আসছে, এছাড়া ইরকন T2, এছাড়া ইরকন T15 এই দুটোই কিন্তু রেলওয়ে ট্যানেল যে কাজগুলো এগুলো সবকটা আন্ডার এক্সিকিউশনের মধ্যে রয়েছে। এবং নাম্বার 3 খালওয়ালা যদি মাইক্রো লিফট
ইরিগেশনের প্রজেক্ট কথা বলা হয়, এটাও কিন্তু কোম্পানির কাছে আন্ডার এক্সিকিউশনের মধ্যে চলে আসছে। মানে কোম্পানি কিন্তু নিয়ার ফিউচারে এখানে কিছু আন্ডারটেকেন কাজেও রয়েছে এবং আন্ডার এক্সিকিউশনের মধ্যেও কিন্তু অনেকগুলো প্রজেক্ট কোম্পানির অলরেডি চলছে। এবং যদি কোম্পানির গ্লোবাল প্রেজেন্টের কথা বলতে হয়, যেখানে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকেও কিছুটা রেভিনিউ জেনারেট করে, যেখানে ফরেন মার্কেট থেকে কোম্পানি 7%-এর কাছাকাছি রেভিনিউ জেনারেট করে। এছাড়া যদি আমি কোম্পানির রেভিনিউ ব্রেকআপের কথা বলি, যেখানে কোম্পানির হাইড্রো সেগমেন্ট থেকে 43% রেভিনিউ জেনারেট করে, ইরিগেশন থেকে 7%, রোড সেগমেন্ট থেকে কোম্পানি 16% রেভিনিউ জেনারেট করে, এছাড়া রিয়েল এস্টেট থেকে মাত্র 3% জেনারেট করে, টানেল থেকে 27% এবং আদার্স থেকে 4% রেভিনিউ কোম্পানি জেনারেট করে। যদি কোম্পানির এখানে বেশ কিছু কি কাস্টমারের কথা বলতে হয়, কি ক্লায়েন্ট যাদের হয়ে কোম্পানি কাজ করে, যেখানে এনটিপিসির হয়ে কোম্পানি কাজ করে থাকে এবং এনএইচপিসির কাজ করে থাকে এবং এখানে NH80-র কাজ করে থাকে এবং ইরকন আমরা নাম জানি মার্কেটে লিস্টেড, এই কোম্পানির হয়েও কোম্পানি কাজ করে থাকে। কোম্পানি যদি আমরা অর্ডার বুক দেখি, তাহলে কোম্পানির অর্ডার বুকে এখানে 17,824 কোটি টাকার কোম্পানির অর্ডার বুক রয়েছে ইতিমধ্যে, যার মধ্যে 69% PSUর কাছে আছে এবং 26% এখানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে এবং বাকিটা কিন্তু এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যদি আমরা দেখি আদার সেগমেন্ট থেকে অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কোম্পানি জেনারেট করে। তো আমরা কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে কিছুটা আইডিয়া নিলাম। কোম্পানি যে ব্রিজ তৈরি করে অথবা কোম্পানি রেলওয়ে সেগমেন্ট থেকে যে কাজগুলো করে থাকে অথবা টানেল তৈরি করে থাকে, ড্যাম তৈরি করে থাকে, রোড করে থাকে, এছাড়া রিয়েল এস্টেট সেগমেন্ট থেকেও বিলং করে থাকে, এই প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে। কারণ একটা গ্রোয়িং কান্ট্রিতে আমাদের যত পার ক্যাপিটা ইনকাম যত ইনক্রিজ হবে, তত এই সেগমেন্ট ওভারঅল সেগমেন্টে কিন্তু আমরা গ্রোয়িং দেখতে পাবো। এবং কোম্পানির মধ্যে বেশ কিছু পজিটিভ সাইন আছে, যেটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো। সেটা বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা সিলেক্ট করেছেন কেন, সেই পয়েন্টসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেখানে এটি একদম স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র 2,243 কোটি টাকা। মানে যদি কোম্পানি গ্রো করে তাহলে কিন্তু কোম্পানি এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল পেয়ে যাবে। তো সর্বপ্রথমে যদি আমি ভ্যালুয়েশন অ্যানালাইসিসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাই, যেখানে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 29 টাকা এবং তার এগেনস্টে যদি আমি কোম্পানির বুক ভ্যালু দেখি, যেটা আছে 37 টাকা। মানে কোম্পানির বুক ভ্যালুর এগেনস্টে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু অনেকটা ডিসকাউন্টে আছে। যারা আমার পার্সোনাল ক্লাস করেছে তারা জানেন যে বুক ভ্যালুর তুলনায় যদি কারেন্ট প্রাইস কম থাকে, সেখানে কি কি অপরচুনিটি থাকে এবং কিভাবে সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি। নেক্সট যদি আমরা কোম্পানির এখানে পি রেশিও দেখি, তাহলে কোম্পানির পি রেশিও আছে 12, মাত্র 12 পিতে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস টু বুক রেশিও হিসেবেও কিন্তু কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে। যদি কোম্পানির এখানে আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, যেটা 14% এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি এখানে অনেকটা কম দেখাচ্ছে, কিন্তু নিয়ার ফিউচারে এখানে কী কী চেঞ্জেস হতে পারে সেটাই আমরা আইডিয়া করার চেষ্টা করব। কোম্পানির কাছে প্রোমোটার স্টেক আছে 40% এবং যদি আমরা কোম্পানির এখানে ডেট টু ইকুইটি রেশিও দেখি, তাহলে 100 টাকার এগেনস্টে কোম্পানির কাছে 60 টাকা ঋণ নেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.6। এবং যদি আমরা কোম্পানির প্রাইস টু সেলস রেশিও হিসেবে দেখি, তাহলে কোম্পানি অনেক লোয়েস্ট ভ্যালুয়েশনে আছে। এবং যদি আমরা কোম্পানির এখানে শেয়ার প্রাইস দেখি, তাহলে রিসেন্টলি গোল্ডেন ক্রসওভার কিন্তু এখানে ক্রস করেছে। এখনও কিন্তু কোম্পানির মধ্যে গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা আমরা কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখলাম। আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটাও আমরা বোঝার চেষ্টা করছি। যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে আপনি দেখুন মার্চ 2020-তে কোম্পানি সেল করেছিল 550 কোটি টাকা, নেক্সট বছর বাড়িয়ে করলো মার্চ 2021-এ 734 কোটি টাকা, তারপর নেক্সট বছর বাড়িয়ে করলো 1,112 কোটি টাকা এবং লেটেস্ট কোম্পানির হাইয়েস্ট এভার কোয়ার্টারলি বেসিসে সেলস পোস্ট করেছে, যেটা 1,298 কোটি টাকা। এবং প্রিভিয়াস যদি আমরা 2 বছর আগেও দেখি, যেটা 500 কোটি টাকা ছিল, সেটাকে ইনক্রিজ করে 1,298 কোটি টাকা করেছে। একটা ফার্স্ট ক্লাস গ্রোথ কিন্তু কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা কোম্পানির এখানে নেট প্রফিট দেখি, তাহলে কোম্পানির নেট প্রফিট যেখানে পরপর কন্টিনিউয়াসলি নেগেটিভে প্রেজেন্ট করছিল, সেখানে দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানি এখান থেকে যখন পজিটিভে আসা শুরু করলো, কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির স্টেবল গ্রোথ নেট প্রফিটের উপর দেখাচ্ছে। দেখুন এখান থেকে বাড়িয়ে 38 কোটি টাকা করলো। তারপর লেটেস্ট যদি আমরা এবার কোয়ার্টারে দেখি, লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে 85 কোটি টাকা। এবং এই 85 কোটি টাকার এগেনস্টে যদি আমরা কোম্পানির এখানে আদার ইনকাম দেখি, এখানে অবশ্যই কোম্পানি কিছুটা আদার ইনকাম দেখিয়েছে, কিন্তু কোম্পানি যে আদার ইনকামটা দেখিয়েছে, এই আদার ইনকাম কিন্তু এর আগেও কোম্পানি সেম লেভেলেই দেখাতো। সুতরাং এটা এখানে কোনো চিন্তা করার বিষয় নেই, কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিটও পোস্ট করছে। এবং যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা দেখি ইয়ারলি বেসিসে সেলস,
তাহলে দেখুন এখানে কয়েকটা বছরে প্রিভিয়াস যদি আমরা দেখি কয়েকটা বছরে সেল এখানে কমে গেছিলো, কিন্তু আমরা যদি লেটেস্ট দেখা শুরু করি তাহলে দেখুন এখানে কন্টিনিউয়াসলি কিন্তু এটা কত 2021 মার্চ 2021-এর পর থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু সেলকে ইনক্রিজ করা শুরু করলো এবং এবছর লেটেস্ট যদি আমরা 5-7 বছরের মধ্যে দেখি 2017-এর পর থেকে কোম্পানি হাইস্ট এভার এখানে সেলস পোস্ট করেছে। আমরা ইয়ারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এবার আমরা যদি নেট প্রফিট দেখে নিই তাহলে কোম্পানির নেট প্রফিটে 70,000 কোটি টাকা। তারপর যদি আমরা দেখি কন্টিনিউয়াসলি হালকা হালকা এখানে ডিক্রিজ হলো, তারপর এখানে কয়েকটা বছর কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করলো, তারপর যখন এখান থেকে পজিটিভে আসা শুরু করেছে তারপর দেখুন কোম্পানি এত বছরের মধ্যে সবথেকে হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করেছে, যেটা 183 কোটি টাকা। এর আগে কোনো বছর কিন্তু কোম্পানি এত নেট প্রফিট পোস্ট করতে পারেনি। এবং যদি আমরা কোম্পানির এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে কোম্পানির 10 বছরের অ্যাভারেজ সেলস গ্রোথ 0, কারণ অতীতে কোম্পানি সেরকম কিছু করতে পারেনি। এবং যদি আমরা 5 বছরের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 13%, 3 বছরে 17% এবং টিটিএমে 24%। এখানে কি পজিটিভ সাইন পেলেন? যত শর্ট টার্ম টাইম পিরিয়ডে দেখছি তত কিন্তু কোম্পানির সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এটা খুবই পজিটিভ সাইন। সেমভাবে যদি আমরা শর্ট টার্ম টাইম পিরিয়ডে কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট গ্রোথও কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, এটাও পজিটিভ সাইন। এবং যদি কোম্পানির এখানে সিএজিআর রিটার্ন দেখি তাহলে অতীতে কোম্পানি ভালো রিটার্ন দেয়নি, কারণ আমরা জানি এই ইনফ্রা সেগমেন্ট ভালো পারফর্ম করেনি, কিন্তু এখন রিসেন্টলি ইনফ্রা কিন্তু টপে চলছে, যে কারণে ইনফ্রা লাস্ট 1 বছরে 55% রিটার্নও এখানে দিয়েছে। এবং যদি আমরা কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি যত শর্ট টার্ম টাইম পিরিয়ডে আসছে সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। দেখুন লেটেস্ট ইয়ারে কোম্পানি এখানে 7% রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছে, যেটা প্রিভিয়াস এত বছরের অ্যাভারেজের থেকে কিন্তু অনেক বেশি, এবং শর্ট টার্মে বাড়ছে, এটা পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে যে রিজার্ভ ছিল, কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং কোম্পানির 2,811 কোটি টাকা এখানে রিজার্ভ কোম্পানির কাছে ক্যাশে আছে। রিজার্ভ মানে কি, এই টাকাটা ক্যাশ আছে। এবং এখানে আরেকটা পজিটিভ সাইন, যদি আমরা কোম্পানির বড়োয়িং দেখি তাহলে কোম্পানির বড়োয়িং যেখানে একসময় 5,000 কোটি টাকা ছিল সেটাকে কোম্পানির কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে এবং ডিক্রিজ করে এটা সবথেকে লোয়েস্ট লেভেলে নিয়ে এসছে 1,770 কোটি টাকা। এবং এখানে সবথেকে ইন্টারেস্টেড বিষয় হচ্ছে কোম্পানি যে 5,163 কোটি টাকা থেকে বড়োয়িংটা কমিয়ে 1,770 কোটি টাকাতে নিয়ে আসলো, তো কোম্পানি নিয়ার ফিউচারে এখান থেকে কিন্তু বড়োয়িংটাকে 0 করে দেবে, কারণ কোম্পানি সেরকমই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু তারা তাদের রিজার্ভকে ডিক্রিজ করছে। এবং তাহলে কোম্পানি যদি বড়োয়িংকে 0 করতে পারে সেখানে আমরা কি ইম্প্যাক্ট দেখতে পারি? এখানে যে কোম্পানি দেখুন 400 কোটি 500 কোটি টাকা কোম্পানির যে ইন্টারেস্টটা পে করতে হতো, এই ইন্টারেস্টে কিন্তু সোজাসুজি কোম্পানির নেট প্রফিটে চলে আসবে। যেখানে যদি আমরা কোম্পানির এখন নেট প্রফিট দেখি 183 কোটি টাকা, তো এই নেট প্রফিটটায় যদি কোম্পানি এখানে যে ইন্টারেস্টটা কোম্পানিকে 400 কোটি টাকা পে করতে হচ্ছে, তাহলে এই 400 কোটি টাকা কিন্তু এখানে এক্সট্রা যোগ হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে। সুতরাং হাইয়েস্ট এভার নেট প্রফিট কিন্তু কোম্পানির যে কোনো সময় এখান থেকে পোস্ট করার মতন পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। এবং যদি আমরা কোম্পানির সিডাব্লিউআইপি মানে ওয়ার্কিং প্রোগ্রেস দেখি তাহলে কোম্পানির ওয়ার্কিং প্রোগ্রেস দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানি ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলে যাচ্ছে এবং লেটেস্ট কিন্তু এবছরও কোম্পানির 294 কোটি টাকা ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ হচ্ছে। এবং আমি যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এটাও একটা পজিটিভ সাইন, কারণ কোম্পানির অ্যাসেট যত ইনক্রিজ হবে কোম্পানির কিন্তু ভ্যালুয়েশন তত বাড়বে, এটা একটা পজিটিভ সাইন। এবং যদি আমরা কোম্পানির এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখি তাহলে কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টও এখানে পজিটিভে আছে। এবং যদি আমরা কোম্পানির এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি, দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে হচ্ছে কোনো কোম্পানি র মেটেরিয়াল পারচেস করা থেকে যেই প্রোডাক্টটি কোম্পানি তৈরি করুক না কেন সেই প্রোডাক্ট তৈরি করার পর্যন্ত সেই টাকাটা ঘরে আসতে যতটা সময় লাগছে পুরো টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ। মানে কোম্পানি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট মানে যখন স্টার্ট করছে সেই স্টার্ট থেকে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত ঘরে টাকা আসতে কোম্পানির যে টাইম পিরিয়ডটা লাগে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। এবং কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটা দেখুন কন্টিনিউয়াসলি লেটেস্ট কিছু বছরে কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, পজিটিভ সাইন। এবার যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে বেশ কিছু নেগেটিভ সাইন আছে, কিছু পজিটিভ সাইন আছে। তো যদি আমরা প্রথম থেকে দেখা শুরু করি, প্রোমোটার স্টেক ছিল কত 62%, সেখান থেকে তারা তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে এখানে 39%-এ নিয়ে এসছে, এটা একটা নেগেটিভ সাইন। কিন্তু যদি আমরা কোম্পানির এফআইআই স্টেক দেখি তাহলে এফআইআই দেখুন কন্টিনিউয়াসলি 5-6টা কোয়ার্টার ধরে তারা তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং এখানে 0.3% থেকে ইনক্রিজ করে 2%-এ তারা কিন্তু তাদের স্টেককে নিয়ে এসছে। এবং যদি আমি এখানে ডিআইআই স্টেক দেখি তাহলে ডিআইআই স্টেক কিন্তু যদি আমরা লেটেস্ট 4-5টা কোয়ার্টার দেখি সেখানে ডিআইআই স্টেক এখানে অবশ্যই কমেছে, এটাও একটা নেগেটিভ সাইন।
কিন্তু যদি আমি কোম্পানির এখানে পাবলিক স্টেকের মধ্যে ক্লিক করি তাহলে পাবলিকের মধ্যে কিন্তু দেখুন রিসেন্টলি এনি এক জায়গায় ছিল, মাঝখানে তিনি এক জায়গায় হয়তো বিক্রি করে দিয়েছিলেন এবং রিসেন্টলি আবার 4% অলমোস্ট 5%-এর মতো স্টেক তিনি পারচেস করেছেন। এবং এছাড়া আর যারা স্ট্রং হ্যান্ড এই কোম্পানিটায় ইনভেস্টেড রয়েছে এনি কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেককে ধরে রেখেছে এবং রিসেন্টলি এখানে 1% আরও একটা HNI ইনভেস্ট হয়েছে এবং বিজয় কেডিয়া স্যারও কিন্তু এখানে 1.29% স্টেক এই কোয়ার্টারেই রিসেন্ট এন্ট্রি নিয়েছে। এবং যদি আদার্সের স্টেক দেখি তাহলে আদার্সের স্টেক কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে এখানে 4%-এ চলে এসছে, মাঝখানে 7%-এ গেছিলো, এখান থেকে ডিক্রিজ হয়ে আবার 4% এসছে। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব একটা পজিটিভও নয় এবং খুব একটা নেগেটিভও নয়। যদি আমরা পজিটিভ দেখি, পজিটিভ খুবই কম কিন্তু নেগেটিভ অনেক বেশি আছে। কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী যদি আমরা যাচাই করি তাহলে কোম্পানির ভ্যালুয়েশনে কিন্তু এখানে বেশ কিছু পজিটিভ সাইন আছে। যেখানে কোম্পানির যদি আমরা কারেন্ট প্রাইস দেখি 29 টাকাতে ট্রেড করছে, যার এগেনস্টে কোম্পানির এখানে বুক ভ্যালু কত আছে 37 টাকা। সুতরাং কোম্পানি যদি ফিউচারে যদি কোম্পানি টিকে থাকে তাহলে ডেফিনেটলি কোম্পানি তার বুক ভ্যালু অবধি তো যাবেই, এখানে একটা অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি হাইস্ট এভার সেলস, হাইস্ট এভার বটম লাইন, টপ লাইন দুটোই কিন্তু প্রেজেন্ট করছে। তো আসুন এবার আমরা বোঝার চেষ্টা করি যে বিজয় কেডিয়া স্যার এই কোম্পানিটায় ইনভেস্ট করার পেছনে কী কী রিজন থাকতে পারে, কোন কোন পয়েন্ট এখানে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সামারি করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমি যদি প্রথম থেকে দেখা শুরু করি তাহলে কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি, কোম্পানি যদি ফিউচারে গ্রো করতে পারে, ফিউচারে যদি মার্কেটে টিকে থাকতে পারে তাহলে কিন্তু কোম্পানি এখান থেকে লার্জ ক্যাপ হওয়ার পোটেনশিয়াল না থাকলেও যদি মিড ক্যাপ সেগমেন্টেও যেতে পারে, মার্কেট ক্যাপ যদি এখান থেকে ডবলও হয় তাহলে কিন্তু আমাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাব। এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ডবল হওয়ার পেছনে রিজন কী আছে, যদি আমরা কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখি তাহলে কোম্পানির যা কারেন্ট মার্কেট প্রাইস আছে তার এগেনস্টে কোম্পানির বুক ভ্যালু অনেক বেশি আছে। মানে কোম্পানির ভ্যালুয়েশন যদি আমরা দেখতে চাই তাহলে প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে, কোম্পানি পি রেশিও অনুযায়ীও অনেকটা গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে এবং এখানে কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে একটু প্রবলেম আছে কিন্তু নিয়ার ফিউচারে এটা সলভ হয়ে যাবে বলে আমি মনে করছি। কারণ কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে এবং কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আমরা সেটাই বুঝলাম। যদি কোম্পানির পিএনএল স্টেটমেন্ট আপনি দেখেন সেখানে আপনি দেখতে পাবেন কোম্পানির টপ লাইন কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং হাইস্ট লেভেলে কোম্পানি প্রেজেন্ট করেছে, কোম্পানির বটম লাইনও কোম্পানির হাইস্ট প্রেজেন্ট করেছে। কোম্পানি যদি আপনি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করেন তাহলে কোম্পানির কাছে যা রিজার্ভ আছে তার এগেনস্টে কোম্পানির কাছে বড়োয়িং অনেক কম আছে এবং কোম্পানি 5,000 কোটি টাকা যে বড়োয়িং ছিল সেটাকে কমিয়ে 1,000 কোটি টাকারও নিচে নিয়ে এসছে। মানে এখন যেটা 1,000 কোটি টাকায় আছে সেটা যদি কোম্পানি জিরো করতে পারে, যেটা কন্টিনিউয়াসলি কোম্পানি টার্গেটও করছে, যে কারণে 5,000 কোটি টাকা থেকে এখন 2,000 কোটি টাকায় কোম্পানি বড়োয়িং নিয়ে এসছে এবং এই বড়োয়িংটাকে যদি কোম্পানি জিরো করতে পারে তাহলে কোম্পানি এখন 400 কোটি টাকার কাছাকাছি যে ইন্টারেস্টে পে করতে হচ্ছে সেই ইন্টারেস্টে কিন্তু কোম্পানির সোজাসুজি নেট প্রফিটে আমরা রিফ্লেকশন দেখতে পাবো। এবং যে কোম্পানি এখন 180 কোটি টাকা নেট প্রফিট দেখাচ্ছে তার সাথে যদি হয়তো 500 কোটি টাকা যোগ হয় তাহলে কিন্তু নেক্সট 2-3 বছরের মধ্যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন এখান থেকে 2 থেকে 3 গুণ হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। এবং যদি আমি কোম্পানির অর্ডার বুকে দেখি তাহলে কোম্পানির স্ট্রং অর্ডার বুক রয়েছে, কোম্পানির কাছে অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন কাজ রয়েছে যেগুলো কোম্পানি কমপ্লিট করার পরে কোম্পানির কাছে আরও বেশি ক্যাশ আসবে এবং নিয়ার ফিউচারে ওভারঅল সেগমেন্টে কিন্তু গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে। এবং যেই প্রত্যেকটা সাইন দেখে বেশ কিছু এখানে HNI কিন্তু এই কোয়ার্টারে এন্ট্রি নিয়েছে, যেই কারণগুলো দেখে আমিও মনে করছি হয়তো বিজয় কেডিয়া স্যার এই কারণেই এই কোম্পানিটা এন্ট্রি নিয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নিতে চান, আমার এক্সপিরিয়েন্স এটাই বলছে যে এই কোম্পানিটা থেকেও কিন্তু আমরা মাল্টিপ্যাকার রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাচ্ছি। তবে এখানে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি করার আগে অথবা এক্সিট করার আগে অবশ্যই নিজের থেকে ডিউরেশন করে নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে যাচাই করিয়ে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আর যদি আপনারা আমার থেকে অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনে ক্লাস করানো স্টার্ট করে দিয়েছি, আজকে থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এবং যদি আপনারা কালকেও আরও ব্যাচ স্টার্ট করব, পরশুও স্টার্ট করব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, একটু লেটে হলেও আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।